আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাথে আছি আমি আব্দুল কাদের। আজকে আলোচনা করব অনার্স প্রথম বর্ষের পদার্থবিজ্ঞান বিভাগের নন মেজর ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স বই থেকে তার দ্বিতীয় অধ্যায় জটিল সংখ্যা পদ্ধতি। তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রশ্নটি আছে, রিয়েল পার্ট 1/z গ্রেটার দেন হাফ সম্পর্কটি দ্বারা প্রকাশিত অঞ্চল বর্ণনা দাও, অথবা প্রশ্ন থাকতে পারে জটিল তলে রিয়েল পার্ট 1/z লেস দেন ইকুয়াল হাফ সম্পর্ক দ্বারা প্রকাশিত অঞ্চল বর্ণনা করো এবং আঁকো। এই প্রশ্নটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে বোর্ড কোশ্চেনে 2013, 15 এবং 19 সালে এসেছিল। চলুন তাহলে আমরা এটি সমাধান করি। তো আমি এখানে মূলত আগে থেকে মানে এটার উত্তরগুলো লিখে রাখছি যাতে এখানে সময় সেভ হয় এজন্য। আর এতে আপনাদের একটু বোঝারও সুবিধা হবে, সময় কম লাগবে। লিখতে গেলে অনেকটা সময়ের প্রয়োজন হয়। তো এখানে দেখুন যে এখানে প্রশ্নে দেওয়া ছিল সেটি আমরা এখানে লিখেছি, এবং এটি ইমপ্লয় দিয়ে লিখছি যে রিয়েল পার্ট এখানে জেড ইকুয়াল আমরা লিখেছি এক্স প্লাস আই ওয়াই। কেন এটা লিখেছি? আমরা জানি যে জেড ইকুয়াল বাস্তব সংখ্যায় হয় এক্স প্লাস আই ওয়াই। তো সেটি আমরা এখানে শুধুমাত্র লিখছি, যা বাকি যা ছিল সব ঠিক আছে। এখন তৃতীয় লাইনে আমরা দেখতে পাচ্ছি যে এক্স মাইনাস আই ওয়াই আমরা উপরে এবং নিচে এই দুটো আমরা গুণ করে দিয়েছি, গুণ এবং ভাগ করে দিয়েছি। এর কারণ হচ্ছে আমরা পরবর্তী লাইনে বুঝতে পারবো যে লেস দেন হাফ যা ছিল তাই লিখেছি, এবং তার পরবর্তী লাইনটা কি ছিল? রিয়েল পার্ট এক্স মাইনাস আই ওয়াই, উপরে যা ছিল ঠিক আছে। নিচে আমরা জানি যে এক্স প্লাস, আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা কি হয়? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়। তাহলে আমরা সেই সূত্রটি ফেলাই দিলাম, দেওয়ার পর কি আসছে? এক্স স্কোয়ার মাইনাস আই ওয়াই অল স্কোয়ার। তাহলে এখানে এখন দেখেন যে আই এর মান কি? আমরা জটিল সংখ্যা পদ্ধতিতে জানি আই স্কোয়ার ইকুয়াল হয় -1। এখন দেখুন যে এখানে তার পরবর্তী লাইন কি হচ্ছে? রিয়েল পার্টটা যদি আমরা শুধুমাত্র নেই, বা এখানে শুধুমাত্র যদি আমরা আই স্কোয়ারটা লিখি, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হচ্ছে। আর এটা পরবর্তী লাইন কি হচ্ছে? আমরা শুধুমাত্র এই যে রিয়েল পার্ট যেটা সেটা আমরা নেব, ইমেজিনারি পার্ট এটা নেব না। এখানে এক্স হচ্ছে রিয়েল পার্ট, আর আই ওয়াই হচ্ছে ইমেজিনারি পার্ট। এটা হচ্ছে রিয়েল, এটা হচ্ছে ইমেজিনারি পার্ট। আচ্ছা, পরবর্তী লাইনে যদি আমরা রিয়েল পার্ট নিই, তাহলে আমরা পাচ্ছি কি? এখানে এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস দেন হাফ। এটা কিভাবে হচ্ছে? আমরা জানি যে এটা যদি লসাগু করি, লসাগু করলে আমরা এটা পাই। তো লসাগুর পূর্ববর্তী অবস্থানে কি ছিল? এটা উভয় পাশেই এটা ছিল। তো এখন তাহলে আমরা কি করব? এই যে এখানে তার পরবর্তী লাইনে আমরা দেখতে পাচ্ছি এখানে এটা আর গুণন করে দিয়েছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা আমরা 1 এর সাথে গুণ করব এবং 2টা করবো এক্স এর সাথে। তাহলে করলে কি আসতেছে? এখানে আসতেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই চিহ্নটা যেহেতু এটা পরিবর্তিত হয়ে যাবে, এখন থাকছে টয়েস এক্স। এখন এই যে টয়েস এক্স যেটা আছে, এটা আমরা এ পাশে যদি নিয়ে আসি তাহলে মাইনাস হয়ে যায় এবং এখানে থাকে 0। এখন আমরা এটাতে আবার এ আমরা এটাকে আবার সূত্রে অ্যাপ্লাই করার জন্য এ প্লাস বা এ মাইনাস বি অল স্কোয়ার, এটাতে আমরা যে সূত্র অ্যাপ্লাই করেছি সেটা হচ্ছে এ মাইনাস বি অল স্কোয়ার সূত্র। এই সূত্রে অ্যাপ্লাই করার জন্য আমরা কি করব? এখানে দেখুন এক্স স্কোয়ার আছে মাইনাস টোয়াইস এক্স আছে, এখানে যদি আমরা একটা 1 নেই তাহলে আমরা কি হচ্ছে? আমরা এটা এই সূত্রে ফেলাইতে পারছি। তাহলে এটা আমরা এখানে যদি একটা 1 যোগ করে দেই, তাহলে অপর পাশেও আমাকে একটা 1 যোগ করতে হবে, তাহলে আমাদের এটা সমতা থাকবে, না হলে থাকবে না। তো এজন্য আমরা এক্স মাইনাস 1 অল স্কোয়ার প্লাস ওয়াই লেস গ্রেটার দেন 1 এটা লিখেছি। সুতরাং রিয়েল পার্ট 1/z লেস দেন হাফ দ্বারা 1, 0 কেন্দ্র এবং 1 একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের বহিস্থ সকল অঞ্চল নির্দেশ করে, এবং
রিয়েল পার্ট হাফ লেস দেন ইকুয়াল হাফ দ্বারা 1 0 কেন্দ্র ও 1 একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের উপরস্থ বিন্দু সহ বৃত্তের সকল অঞ্চল নির্দেশ করে। এখানে রিয়েল পার্টটা আমরা এটা করিনি এখানে, কেননা এখানে এটা অ্যান্সার একই আসবে, শুধুমাত্র চিহ্ন দ্বারা আমাদের বুঝতে হবে যে এটা কোন অঞ্চল নির্দেশ করতেছে। তো এখানে আমাদের বোঝার জন্য আরেকটা বিষয়, আর এটার যে চিত্রটি আছে সেটা হচ্ছে এরকম। আর আরেকটি বিষয় যেটা আপনারা হয়তো বুঝতে পারেননি, যে আমরা এখানে বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ কিভাবে নির্ণয় করেছি। তো আমরা জানি x মাইনাস এইচ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে অল স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার, এটা হচ্ছে সাধারণ বৃত্তের কেন্দ্র। এটা হচ্ছে সাধারণ বৃত্তের কেন্দ্র। এই সূত্রটা আমরা জানি, এটা আমাদের মুখস্থ মান। এখানে এইচ এবং কে, এইচ এর মান হচ্ছে 1, কে এর মান হচ্ছে 0, কেননা এখানে কে এর মান নেই। ঠিক আছে, তাহলে এখানে আমার একটি বিষয় ভুল গিয়েছে, সেটি হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে ওয়াই স্কোয়ার, হয়তো এটি আমি দেইনি। তো এখানে তাহলে ঠিক সেমভাবে ওয়াই স্কোয়ার হবে। তাহলে আমরা কি করতে পারছি, ওয়াই মাইনাস যদি আমরা লিখি, ওয়াই মাইনাস 0 যদি লিখি, তারপর যদি স্কোয়ার লিখি, তাহলে আমাদের আলটিমেটলি মানটা কি পাচ্ছি, ওয়াই স্কোয়ার পাচ্ছি। তো এই ছিল তার বিষয়। আর চলুন তাহলে আমরা এরকম যে অঞ্চলগুলো নির্দেশ করতে পারে এবং চিহ্ন পরিবর্তিত হলে যে মানগুলো হবে এবং যে অঞ্চলগুলো নির্দেশ করবে সেই বিষয়ে একটি স্লাইড দেখে আসি। এখন আমরা আলোচনা করব জটিল সমতলে বৃত্ত এবং পরাবৃত্ত রিয়েল পার্ট 1/z হাফ সম্পর্কটির জ্যামিতিক ব্যাখ্যা। বিভিন্ন অঞ্চলের জন্য সমীকরণ, এগুলো আমরা এখানে দিয়েছি। একটি উপবৃত্তের জন্য যে সমীকরণ সেটি হচ্ছে এই সমীকরণটি, এবং একটি পরাবৃত্তের জন্য সমীকরণ হবে এটি, আর একটি অধিবৃত্তের জন্য সমীকরণ হচ্ছে এটি। তাহলে এখন দেখছি যে বৃত্তের সাধারণ সমীকরণ যেটি সেটি হচ্ছে এটি, এবং এর কেন্দ্র হচ্ছে এইচ কে, যেটা এখানে দেওয়া আছে, এখানে এটি এইচ কে এবং ব্যাসার্ধ হচ্ছে আর। আর অসমতার জন্য হচ্ছে এই সমীকরণটি আমরা লিখতে পারি, যেটা আমরা এটা জানি, এই সমীকরণটি হবে এরকম। বৃত্তের ভিতরের অঞ্চলকে নির্দেশ করে এটি। আর অসমতা যখন হবে, চিহ্ন হবে তখন কি, এখানে হবে গ্রেটার দেন, আর এটার জন্য হবে লেস দেন। আর বৃত্তের এটির জন্য বৃত্তের বাইরের অঞ্চলকে নির্দেশ করবে। আর এরপরে হচ্ছে উপবৃত্ত। উপবৃত্তের জন্য আমরা সাধারণ সমীকরণ যেটি জানি সেটি হচ্ছে এটি, আর এটির কেন্দ্রটাও ঠিক আগের মতোই এইচ কে হবে এটির কেন্দ্র। আর এটি হচ্ছে একটি উপবৃত্তকে নির্দেশ করে। অসমতা যদি চিহ্ন থাকে লেস দেন, তাহলে এই সমীকরণটি হবে, এটি হচ্ছে উপবৃত্তের সমীকরণ। এটি হচ্ছে উপবৃত্তের ভিতরে অঞ্চলকে নির্দেশ করে। আর অসমতা যদি থাকে গ্রেটার দেন, তাহলে এই সমীকরণটি হবে, আর এটি উপবৃত্তের বাইরের অঞ্চলকে নির্দেশ করে। উপবৃত্তের জন্য আমরা চিত্রটি যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে এটি, এটা এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে তার অঞ্চল। এরপরে পরাবৃত্ত। পরাবৃত্তের জন্য সাধারণ সমীকরণ যেটা উপরের দিকে ডান দিকে যদি উন্মুক্ত থাকে তাহলে আমরা এই সমীকরণটি লিখতে পারবো, এবং সাধারণ সমীকরণ যদি হয় তাহলে আমরা লিখতে পারবো এই সমীকরণটি। এটার মধ্যে পার্থক্য হচ্ছে এখানে ওয়াই আছে, এখানে আছে এক্স, এখানে আছে এক্স, এখানে আছে ওয়াই, আর এখানে দেখেন কে, এখানে এইচ, এখানে এইচ, এখানে কে। এটাই হচ্ছে এর মূলত পার্থক্য। এটি পরাবৃত্তকে নির্দেশ করে, যার শীর্ষবিন্দু হচ্ছে এইচ কে। আর এটা যদি ডান দিকে উন্মুক্ত হয় তাহলে সমীকরণ হবে এটি। আর পরাবৃত্তের ভিতরে অঞ্চলকে নির্দেশ করে। অসমতা যদি থাকে এটি, অর্থাৎ লেস দেন থাকবে। আর এখানে কেন্দ্র যেটি দেখতে পাচ্ছেন, কেন্দ্র হচ্ছে কি এইচ কে।
আর এটি হচ্ছে পরাবৃত্তের ভেতরের অঞ্চলকে নির্দেশ করে। পরাবৃত্তের চিত্রটি হচ্ছে এরকম। এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, আর এটা হচ্ছে মিনিমাম ভ্যালু। আর অধিবৃত্তের জন্য যে সমীকরণ সেটি হচ্ছে এটি, এবং সাধারণ সমীকরণ এটা হচ্ছে অনুভূমিক বরাবর থাকবে যখন থাকবে এই সমীকরণটি। আর সাধারণ সমীকরণ যদি উলম্ব বরাবর হয় তাহলে হবে এই সমীকরণটি। আর এটা হচ্ছে অধিবৃত্তকে নির্দেশ করে। এর কেন্দ্র হচ্ছে এইচকে। অনুভূমিক বরাবর যদি এটি নির্দেশ করে, অর্থাৎ এই বরাবর যদি নির্দেশ করে, তাহলে এর সমীকরণ হবে এটি। অধিবৃত্তের দুটি বক্ররেখার মধ্যবর্তী অঞ্চলকে নির্দেশ করে। এটি অধিবৃত্তের দুটি বক্ররেখার মধ্যবর্তী অঞ্চলকে নির্দেশ করে। অধিবৃত্তের জন্য চিত্রটি হবে এরকম। এটা হচ্ছে ফোকাস হবে এফ, আর এটা হচ্ছে F2, আর এটা হচ্ছে ফোকাস দূরত্ব। এটা হচ্ছে ফোকাস দূরত্ব। ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।